আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যালো হ্যালো পিয়া, শুনতে পাচ্ছ? কথার ধরনটা পরিচিত মনে হলেও পিয়া ঠিক চিনতে পারল না। বলল, না, চিনতে পারিনি। আপনি কে বলছেন? পিয়া, আমি সাদ। কোন সাদ? সানার ভাই সাদ। পিয়া আবার চিনতে পারল। সাদের ছোট বোন সানা আর পিয়া ক্লাসমেট। সাদ তাকে ফোন করেছে কেন? সাদের তো তাকে ফোন করার কথা না। সানার কিছু হয়নি তো? পিয়া জিজ্ঞেস করলো। ছানা ঠিক আছে তো? হ্যাঁ, সানা তো ঠিকই আছে। সানার কি হবে? আপনি হঠাৎ ফোন করলেন তো, তাই ভাবলাম সানার কিছু হলো না তো। আমি কি তোমাকে ফোন করতে পারি না? সেটাই তো পিয়া ভাবছে। সাদ কেন তাকে ফোন করবে? সিলেট শহরের অম্বরখানায় ওরা খুব কাছাকাছি থাকে। একই এলাকায় থাকার দরুন সাদের সঙ্গে সবসময় রাস্তাঘাটে দেখাও হয়েছে, কিন্তু সেভাবে কখনো কথা হয়নি। বন্ধুরা বড় ভাই হিসেবে কেমন আছো, ভালো আছি, এই পর্যন্তই কথা হতো। পিয়াকে নীরব থাকতে দেখে সাদ বলল, সরি, তোমাকে বোধহয় ডিস্টার্ব করলাম। পিয়া কিছুটা স্বাভাবিক হয়ে বলল, না না, ডিস্টার্ব করবেন কেন? আপনি কখনো ফোন করেননি তো, তাই অবাক হয়েছি। ভাইয়া, আপনি ভালো আছেন? তুমি কেমন আছো? এত লম্বা টানে হুম বলার কারণ বুঝলো না পিয়া। সে বলল, আমিও ভালো আছি। তারপর তোমার কি অবস্থা বলো? তুমি তো আমাদের কাছ থেকে দূরেই চলে গেলে, একেবারে ঢাকায় পৌঁছে গেছো। কেমন লাগছে ঢাকা? ভালো। আমাদের সিলেটের চেয়েও ভালো? না না না, আমাদের জায়গা, আমার নিজের বাড়ি ঘর, বন্ধু বান্ধব, আমার সিলেট শহর সবই ঢাকার চেয়ে অনেক ভালো। তাহলে ঢাকায় কেন গেলে? ঢাকায় তো পড়ালেখার জন্য এসেছি। আমার খুব ইচ্ছা ছিল নর্থ সাউথে পড়ার। হোস্টেলে কোনো সমস্যা হয় না তো? কেউ বিরক্ত টিরক্ত করে না তো? কে বিরক্ত করবে? সব রকম সুযোগ সুবিধা আছে ওখানে? এখানে তো পাবলিক ভার্সিটির হলের মতো হল নেই। এখানে সবাই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে, যার যা প্রয়োজন সেভাবেই সব কিছুর ব্যবস্থা করে নেয়। আমি যে ফ্ল্যাটে থাকি, এখানে আমার সঙ্গে আরও 3 জন আছে। মোট 4 জন মিলে থাকি এখানে। সবাই কি মেয়ে? মেয়েই তো হবে। তাই তো, মেয়েরাই তো থাকবে। আচ্ছা, তুমি যে ফ্যামিলি থেকে এত দূরে আছো, এভাবে থাকতে ভয় পাও না? ভয় পাবো কেন? ও হ্যাঁ, তাই তো, ভয় পাবে কেন? তুমি তো এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট। পিয়ার এবার রাগ লাগছে। সামনের মানুষটা কি বলতে চাইছে সেটা বুঝতে না পারলে ভীষণ বিরক্ত লাগে। সে বলেই ফেলল, ভাইয়া, আপনি কি আর কিছু বলবেন? কেন, তুমি কি খুব ব্যস্ত? না, তেমন না। আমি ভাবলাম আপনি কিছু বলার জন্য ফোন করেছেন। কিছু বলার জন্যই ফোন করেছি। তুমি জানো কোথায় থাকো? বসুন্ধরায়, তাই তো? সানা আমাকে বলেছিল। সানার সাথে তোমার কথা হয়? হয়তো পরশুদিনও কথা হয়েছে। সানা কিছু বলেছে আমার কথা? বলেছে গরম পানির ফ্লাক্স ভেঙে ফেলেছেন দেখে আন্টি আপনাকে বকা দিচ্ছিল। তখনই আমি আর সানা কথা বলছিলাম। আমি ফ্লাস্ক ভাঙি নাই, অন্য কেউ ভেঙে টেবিলে সাজিয়ে রেখেছিল। আমি ফ্লাস্কের হ্যান্ডেল ধরতে একেবারে ঝনঝন করে খুলে পড়ে গেল। আচ্ছা, তোমার পাশ থেকে কি কেউ কথা বলছে? জি ভাইয়া, আমার রুমমেট মিম কথা বলছে। আপনি শুনতে পাচ্ছেন ওর কথা? শব্দ শুনছি, কিন্তু কিছু বুঝতে পারছি না কি বলছে। মিম কি তোমার সঙ্গে পড়ে? সে কি বলছে? মিম জিজ্ঞেস করছে আমি এতক্ষণ ধরে কার সঙ্গে আজারা প্যাচাল পড়ছি। সাদ বুঝতে পারল পিয়া বিরক্ত হচ্ছে। সে বলল, ঠিক আছে, তাহলে ভালো থেকো। আপনিও ভালো থাকবেন। পিয়া, একটা কথা জিজ্ঞেস করব? বলেন। আমি কি তোমাকে ফোন করতে পারি? আপনি তো ফোন করলেনই। গত 23 মিনিট ধরে আমরা কথা বলছি। না, সেটা না, মানে আমি কি আবারও ফোন করতে পারি? আপনার কোনো প্রয়োজন থাকলে এখনই বলতে পারেন। আপনি সানাকেও বলতে পারেন, আমি সানার কাছ থেকে জেনে নিব। না না না, সানা একদম না। আমি যে ফোন করেছি এটা সানাকে বলো না।
আমি এখন রাখছি। আচ্ছা হ্যাঁ। প্রিয়া ফোন রাখলে মিম বলল, কে ফোন করলো রে? তখন থেকে মিনমিন করে কি সব বলে যাচ্ছিলি? তুই চিনবি না, আমার এলাকার বড় ভাই। তুই যে সানার নাম বললি, ছেলেটা সানার কে হয়? উনি সানার বড় ভাই, 7 ভাই। বড় ভাই এলাকার ছোট বোনের কাছে কি চাই? ব্যাপারটা কেমন যেন লাগছে। আমি নিজেই তো বুঝলাম না কেন ফোন করলো, কেন এতক্ষণ। ধর বাদ দে, এর সঙ্গে কথা বলে এমনিতেই মাথা ব্যথা হয়ে গেছে। খালা আসেনি এখনো? না। তাহলে কলিং বেল দিল কে? দারোয়ান চাচা। খালা দারোয়ান চাচার কাছে বলে গেছে আজকে তো আসবেই না, আগামী 2 দিনেও আসবে না। খালা যদি না আসে সেটা বাসায় এসে বলে গেলে না কেন? দারোয়ান চাচাকে দিয়ে বলে পাঠালে কেন? বুঝছিস না কেন আসেনি? এখন ওপরে আসলে তো রান্না বান্না করা লাগতো, থালা বাসন ধোয়া লাগতো। ফোন করলেও তো আমরা কাজ করে দেওয়ার রিকোয়েস্ট করতাম, তাই ফোনও করেনি, চালাকি করে নিজ থেকেই চলে গেছে। কেন আসবে না সেটা বলেনি? শেষবারের অজুহাতটা মনে আছে? তার পাশের ঘরের মহিলা কুত্তার কামড় খেয়েছিল। মহিলাকে সান্ত্বনা দেওয়ার জন্য 2 দিন কাজে আসেনি। এবার ওইটার চেয়ে আরো বড় কাহিনী। কি কাহিনী? খালার মেয়ের শ্বশুর নাকি কোনো বেডিরে নিয়ে পালিয়েছে। তো খালার এখানে কি কাজ? খালা আসবে না কেন? দারোয়ান চাচা বলল খালা নাকি ওনার মেয়ের শাশুড়িকে নিয়ে ওই বেচাকে মানে জামাইকে খুঁজতে গেছে। খুঁজতে 2 দিন লাগবে? ময়মনসিংহ গেছে। আমি এত কিছু জানি না, ভীষণ বিরক্ত লাগছে। আমার অ্যাসাইনমেন্ট করা বাকি, আমি রান্না বান্না করতে পারবো না। ঐশী আপুকে রিকোয়েস্ট করব রান্না করার জন্য। তোকে বলিনি ঐশী আপু এই সপ্তাহে আসবে না, ওর কাজিনের বিয়ে আছে। আচ্ছা বাদ দে, এত টেনশনে কি আছে? ফুড পান্ডা আছে, ভার্সিটিতে গিয়ে কাসন্দিতে খেয়ে নেওয়া যাবে। তুই ওইসব খাবি? কিন্তু আমি কি করব, বাইরের খাবার আমি খেতে পারি না। তুই বাইরের খাবার খেতে পারিস না, একটা কিছু বললেই হয়ে গেল। খাওয়া নিয়ে যদি এতই সমস্যা, তাহলে তুই পাউরুটি আর কলা খা। তোর বাপের মতন আমার বাপের টাকার গাছ নাই, বুঝছিস? সেমিস্টার ফি আর ফ্ল্যাটের খরচের বাইরে আমার বাপজান একটা টাকাও দিতে চায় না। বাড়তি টাকা চাইলেই বাপজান ফায়ার হয়ে যায়। কয়টা টাকার জন্য কত যে মিথ্যা কথা বলা লাগে সারাক্ষণ। আমার বাম কাঁধের ফেরেস্তার কোনো ছুটি নাই রে, সারাদিন খালি আমার মিথ্যার হিসাব লিখতেই থাকে। পিয়া হাসতে হাসতে বলে, টেনশন করিস না, আমি যা খাবো তুইও তাই খাবি। রুমটা ক্লিন করা দরকার মিম। কোক পরে ফ্লোরটা আঠা আঠা হয়ে গেছে। মপটা কোথায়? আমি ফ্লোর ক্লিন করছি, তুই আমার একটা হেল্প কর। কি হেল্প? 800 টাকা দে, খুব দরকার। এখনই লাগবে? কালকে নিস? ওহো, এখনই লাগবে। ডেলিভারি ম্যান ফোন দিল, একটু পরে পার্সেল নিয়ে আসবে। কিসের পার্সেল? একটা জুতা কিনলাম। আহা, টাকাটা দে। আমার বাপজানের মতো এত প্রশ্ন করিস কেন? পিয়া ওর আলমারি খুলে টাকা বের করে বলল, ভাঙতি নেই। 1000-ই আব্বা টাকা পাঠাইলে দিয়ে দিব। ওই যে ফোন আসছে, আমি পার্সেলটা নিয়ে আসি। মিম নিচে চলে গেলে পিয়া স্বাদের কথা চিন্তা করলো। কোনো কারণ ছাড়া স্বাদ তাকে ফোন করবে কেন? সে কি সানাকে ফোন করে জিজ্ঞেস করবে স্বাদ কেন ফোন করেছে? স্বাদ তো নিষেধ করলো সানাকে ফোন করতে। তাহলে আচ্ছা, আজকে দিনটা যাক, যা করার ভেবেচিন্তে আগামীকাল করা যাবে। ফ্ল্যাটের 4র্থ সদস্য পুরান ঢাকার মেয়ে মরিয়ম দরজা ঠেলে ভেতরে ঢুকে বলল, কি ব্যাপার, দরজা খোলা কেন? মিম নিচে গেছে, ওর সঙ্গে তোর দেখা হয়নি? দেখলাম না তো। খালা কি আসবে না? তোকে কে বললো? দারোয়ান চাচা। খালা 3 দিনের ভ্যাকেশনে গেছে। এইবার কিন্তু খালার সঙ্গে কথা বলতে হবে। মাসের মধ্যে 12-14 দিন না এসে আমাদের বিপদে ফেলবে। আবার বেতন নেওয়ার টাইমে সব ফুল পেমেন্ট করতে হবে। আগামী মাস থেকে ওনার বেতন কাটতেই হবে। কে বলবে বেতন কাটার কথা? তুই বলবি? দরকার হলে বলবো। আমাদের পয়সা কি কষ্টের পয়সা না? বেতন কাটার কথা বললে খালা কাজই ছেড়ে দেবে, বলে দিলাম। তখন কিন্তু কাজ করার জন্য লোক পাওয়া যাবে না।
ভাগ্যিস খাবারটা এনেছিলাম। আমি আর আম্মুর সঙ্গে রাগ করেছিলাম এত খাবার দিচ্ছে বলে। কি এনেছিস? আম্মু অনেক কিছু দিয়ে দিল, আমাদের সবার দুবেলা হয়ে যাবে। এটাতে তেহেরি, এই বক্সে গরু, আর এটাতে মুরগির ভুনা। এই দেখ তোর জন্য প্রিয় ইলিশ আর ইলিশের ডিম ভাজা, এটা তোর জন্যই এনেছি। এটাতে হালুয়া আর মিষ্টি, নে মিষ্টি খা। এখন খাবো না, পরে খাবো। মরিয়ম প্যাকেট খুলে কয়েক সেট কাপড় বের করে বলল, আম্মুকে এত নিষেধ করি, কিন্তু আম্মু আমার জন্য নতুন কাপড় কিনতেই থাকে। এই কুর্তিগুলো কি সুন্দর দেখ। পিয়া কাপড়গুলো নেড়েচেড়ে দেখলো। কুর্তি আর 3 পিস সবগুলোই অনেক সুন্দর। ওর বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সব মায়েরাই বোধহয় মেয়েদের জন্য এভাবে পছন্দের জিনিস কিনে রাখে। কত ভালোবাসা মাখানো থাকে প্রতিটা জিনিসে। এই ভালোবাসা কোনোদিন তার পাওয়া হলো না। মরিয়মের কথায় পিয়া কষ্ট লুকিয়ে বলল, সবগুলো কাপড় অনেক সুন্দর হয়েছে, আন্টির পছন্দ খুব সুন্দর। মরিয়ম বটল গ্রিন কালারের 2 পিসটা তুলে নিয়ে বলল। এটা তুই নে। পিয়া অবাক হয়ে বলল, আমি নেব কেন? তুই না এখনই বললি সবগুলো কাপড় অনেক সুন্দর। বলেছি, কিন্তু সুন্দর বললেই কি নিতে হবে নাকি? নিতে বলছি নে, বেশি কথা বলবি না। থ্যাঙ্কস মরিয়ম, আমার অনেক ড্রেস আছে, আমার লাগবে না, তুই এটা রাখ। আরে বাবা, আমি দিচ্ছি না, এটা আম্মু তোর জন্য পাঠিয়েছে। আন্টি কেন হঠাৎ করে ড্রেস পাঠাবেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না? ফোন করবো আম্মুকে? না, ফোন করতে হবে না। ধর এটা। কোনো এক বিশেষ কারণে আম্মু তোকে খুব পছন্দ করে, কারণটা আমি জানি না। যখন আম্মুর সঙ্গে দেখা হবে তখন তুই কারণটা আম্মুকে জিজ্ঞেস করে নিস। আমি এটা নিলে মিম মন খারাপ করবে। ঐশী আপু এসে ওদের জন্য খাবার এনেছি না, আর ওরা মন খারাপ করবে কেন? ওদের সবারই তো মা আছে ড্রেস কিনে দেওয়ার জন্য। কথাটা বলেই মরিয়ম জিভে কামড় দিয়ে বলল। সরি প্রিয়া। পিয়া জামার ওপর হাত বুলিয়ে বলল, এই রংটা আমার খুব ভালো লাগে, আন্টি ফোন করলে আমাকে দিস, থ্যাঙ্কস বলবো। কলিং বেলের শব্দ শুনে পিয়া এসে দরজা খুলল। মিম বলল, গেলাম আর এলাম, এর মধ্যে দরজা বন্ধ করে দিলি? আমি বন্ধ করিনি, মরিয়ম এসছে, ও দরজা বন্ধ করেছে। তুই যে বললি গেলাম আর এলাম, তোর যাওয়া আসার মাঝে 20 মিনিট কেটে গেছে। নিচ থেকে পার্সেল নিয়ে আসতে 20 মিনিট লাগে? তুই কোথায় ছিলি? অ্যাড্রেসে দেওয়া আছে ডি ব্লক, তারপর ও ডেলিভারি ম্যান জি ব্লকে চলে গেছে। ওই ব্যাটার জন্য দেরি হয়ে গেল। টেবিলে খাবারের বক্স দেখে মিম চিৎকার করে উঠল। খাবার পাঠালো কে? আমাদের এই বিপদের দিনে এত বড় গিফট? মরিয়ম রুমের ভেতর থেকে বলল। আমি খাবার এনেছি। মিম রুমে এসে বিছানায় শুয়ে পড়ে বলল, ইস, কি টেনশনেই না ছিলাম আমরা দুজন। তুই আমাদের বাঁচালি মরিয়ম। টেনশনের কি আছে? খালা না এলে কি আমাদের জীবন থেমে যাবে নাকি? বরং মাঝে মাঝে খালা না এলেই ভালো, তাহলে তোরা একটু নড়াচড়া করবি। ঠিক আছে ঠিক আছে, তোর বাণী শোনার কোনো ইচ্ছা আমার নাই। কি এনেছিস দেখি? মিম গিয়ে হটপটের দিকে হাত বাড়াতেই মরিয়ম বলল, এখন খাবি না? সবাই একসঙ্গে খাবো। মিম ফিরে তাকিয়ে বলল, মরিয়ম, তুই কি জানিস পিয়াকে ওর এলাকার বড় ভাই ফোন করেছিল। পিয়ার সে কি গল্প, গল্প আর থামেই না। কি প্রেম কি প্রেম। পিয়া কুশনটা মিমের দিকে ছুঁড়ে মেরে বলল, তোর মাথায় প্রেম ছাড়া আর কিছু থাকে না তাই না? সারাক্ষণ শুধু উল্টাপাল্টা কথা। পিয়ার ফোন বেজে উঠতেই মিম বলল, ওই যে এলাকার বড় ভাইয়ের ফোন এসেছে। পিয়া রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, চুপ কর, বাবা ফোন করেছে, আমি কথা বলে আসছি। পিয়া নিচের রুমে এসে ফোন রিসিভ করলো। হ্যালো বাবা। কেমন আছো আম্মু? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? খুব ভালো আছি, আমাদের ডিলটা ফাইনাল হয়েছে। বাহ ভালো। বাবা তুমি কবে আসবে? সাংহাইতে আমার আরো 2 দিন থাকতে হবে, তারপর 2 দিন দিল্লিতে থাকবো, দিল্লি থেকে সোজা সিলেট। তুমি ঢাকায় আসবে না? ওহো, বাড়িতে কাজ আছে, তুমি চলে আসো। এর মধ্যে তোমার অফ নাই? না বাবা, 15 তারিখে আমার প্রেজেন্টেশন আছে, তার 1 সপ্তাহ পরেই তো সেমিস্টার ফাইনাল। আমি ফাইনাল দিয়ে একেবারে আসবো। একদিনের জন্য চলে আসো, বৃহস্পতিবার ফ্লাইটে আসো, শনিবার সকালে ঢাকায় চলে আসলে।
না বাবা, পড়া শেষ হয়নি, 2টা অ্যাসাইনমেন্ট এখনো বাকি। পিয়া, তুমি ঠিকমতো লেখাপড়া করো আর ভালোভাবে থেকো। কোনো উল্টাপাল্টা বন্ধু বানিও না যেন। একা একা থাকো, সারাক্ষণ মাথায় টেনশন নিয়ে ঘুরি। বাবা, আমি তো তোমার কথা মতোই চলি। ফ্ল্যাটের 3 জনের বাইরে কারোর সঙ্গে তো মিশিও না। আমি তোমাকে মিশতে নিষেধ করছি না, আমি বলছি খুব বুঝে শুনে বন্ধু বানাবে। অনেক রকম পরিবেশ থেকে বাচ্চারা আসে। আজকালকার ছেলেমেয়েরা ভীষণ খারাপ। আমি তো তোমাকে ওখানে পড়তে দিতেই চাইনি, তুমি এমন শুরু করলে, আর আম্মাও তোমার সঙ্গে তাল দিলেন। বাবা, আমি এখানে 2টা সেমিস্টার ভালোভাবে শেষ করেছি। ফ্ল্যাট থেকে ভার্সিটি আর ভার্সিটি থেকে ফ্ল্যাট, এর বাইরে কোথাও যাই না। তুমি আর কি চাও বাবা? পিয়া, তুমি সবসময় বেশি বোঝো। আমি তোমার চলাচল বা মেলামেশার গণ্ডি বেঁধে দিইনি। আমি শুধু বলেছি যাই করো না কেন বুঝে শুনে করো। তোমাদেরকে কিছু বলাই যায় না, কথায় কথায় রেগে যাও। আমি রাগ করিনি বাবা। তুমি আমাকে এভাবে বললে মনে হয় আমি খারাপ কিছু করে ফেলেছি। আমি বড় হয়েছি বাবা, আমি ভালো মন্দ বিষয়গুলো বুঝি এখন। তুমি বড় হয়েছো দেখেই তো এতদূর পড়তে এসেছো। কদিন পর তোমাকে আরও যেতে হবে। রাশার মতো তুমিও ইউএস পড়তে যাবে। ঠিক আছে আম্মু, এখন রেখে দেই, একটু পর আর একটা মিটিংয়ে যেতে হবে। তোমার জন্য কি আনবো বলো? পরে বলবো, তুমি মিটিংয়ে যাও। রাখছি বাবা, বাই। বাই। ফোন রেখে পিয়া কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। মিম আর মরিয়ম পাশের রুমে কথা বলছে, হাসছে। পিয়ার ইচ্ছে করছে না ওখানে যেতে। সে তার দাদি আসমা বেগমকে ফোন করেও লাইন কেটে দিল। মাঝে মাঝে ওর কেমন যেন লাগে। সবই আছে, চাওয়া মাত্রই সবকিছু পেয়েও যাচ্ছে। তবুও বুকের মধ্যে কিসের জন্য একটা হাহাকার ওঠে। এক এক সময় মনে হয় ঢাকায় না এলেই বোধহয় ভালো হতো। ঢাকায় এসে ওর আরও একা হয়ে গেছে। ওর চেয়ে বেশি একা হয়েছে ওর ছোট ভাই রণ। রণ ক্লাস 8-এ পড়ে। রণর পৃথিবী বলতে বোন পিয়া। রণর স্কুলে খেলার মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে যত রকম অভিজ্ঞতা হয়, বাড়ি এসে সব কথা পিয়াকে বলা চাই চাই। পিয়া ঢাকায় পড়তে যাচ্ছে শুনে সে ভীষণ মন খারাপ করেছিল। চঞ্চল উচ্ছল ছেলেটা এরপর হঠাৎ করেই মনমরা হয়ে গেল। সে মনমরা ভাবটা এত মাসেও কাটেনি। পিয়া ফোনটা তুলে নিয়ে তার দাদিকে ফোন করলো। রিং বেজে বেজে থেমে যাওয়ার আগ মুহূর্তে রণ ফোন ধরল। হ্যালো আপু, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নাই। কেন, কি হয়েছে? দাদি বকা দিয়েছে। কেন বকা দিয়েছে? তুমি কি দুষ্টুমি করেছো? আমি সাইকেল নিয়ে মাজার রোড পর্যন্ত চলে গিয়েছিলাম। তাই তো, তুমি একা একা এখানে সেখানে কেন গেছো? দাদি তো বকা দেবেই, এটা ঠিক না। এভাবে আর যাবে না। আচ্ছা যাব না। আচ্ছা আপু শোনো, সাদ ভাইয়া না তোমার কথা জানতে চাচ্ছিল। কেন? আমার সঙ্গে ওনার কি দরকার? বলেছে ঢাকায় গিয়ে তোমার সঙ্গে দেখা করবে, আমাকেও নিয়ে যাবে বলেছে। খবরদার, তুমি ওর সঙ্গে কোথাও যাবে না। আমি ওর সঙ্গে কেন যাব? আপু তুমি কবে আসবে? আসবো, সেমিস্টার ফাইনাল হয়ে গেলে চলে আসবো। আপু আমি ঢাকায় আসতে পারি না। তোমার ভার্সিটির পাশে কোনো স্কুলে আমি ভর্তি হয়ে যাব, আর 2 ভাই বোন একসঙ্গে থাকবো। পিয়া দীর্ঘশ্বাস ফেলল। রণটা সত্যিই ভীষণ একা হয়ে গেছে। টিনেজের এই বয়সটাও ভীষণ খারাপ। এই সময় মায়ের থাকাটা সবচেয়ে বেশি দরকার ছিল। তাদের মা কেন এমন হুট করে মরে গেল? কারো মা তো এভাবে ছোট বাচ্চাদের রেখে মরে না। মা মরে গিয়ে তাদের পুরো সংসারটা এলোমেলো হয়ে গেল। সবাই আছে, দাদি আছে, চাচা, খালা, ফুফু, কাজিনরা সবাই আছে। তবু ওরা 2 ভাই বোন যেন একদম এতিম। মায়ের উপর ভীষণ অভিমান হয় পিয়ার। মা কেন চলে গেল? মার কিসে এত তাড়া ছিল? ওরা 2 ভাই বোন তো মার উপর শতভাগ নির্ভরশীল ছিল। মা চলে গেছে 2 বছরের বেশি হয়েছে, অথচ জীবনটা মনে হয় ওখানেই থমকে আছে। মা যাওয়ার পরই ওদের দুজনের হাসি আর আনন্দগুলো কোথায় যেন হারিয়ে গেছে। জীবনের সবকিছুর বিনিময়ে যদি মা কাছে থাকতো, পিয়ার আর কিছুই চাওয়ার থাকতো না। মাহীন জীবনটা কেমন ধূসর আকাশের মতো, একদম ভালো লাগে না, একদম না। ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বেরিয়ে পিয়া কিছুক্ষণ করিডোরে দাঁড়িয়ে থাকলো। এখন বাজে 11:15। পরের ক্লাসটা 3টায়। এত লম্বা বিরতি থাকলে সে রিক্সা নিয়ে বাসায় চলে যায়, কিন্তু আজকে ফ্ল্যাটে যেতে একদম ইচ্ছে করছে না। প্রেজেন্টেশনের জন্য গ্রুপের সবার মধ্যে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। পিয়া ওর ভাগের কাজটা এখনো শেষ করতে পারেনি। সে ঠিক করলে এখন লাইব্রেরিতে বসে কাজটা শেষ করবে। পিয়া লাইব্রেরিতে এসে ল্যাপটপ খুলে বসলো।
এবারের প্রেজেন্টেশন দিতে হবে রোমান সিভিলাইজেশনের উপর। সে বইপত্র ঘেটে বেশ কিছু ডকুমেন্ট জোগাড় করেছে, গুগল থেকেও কিছু তথ্য খুঁজে নিয়েছে। সবগুলোকে একত্রিত করে সুন্দর করে ডেটা সাজাতে শুরু করলো। হিমেল কিছুক্ষণ আগে পিয়াকে লাইব্রেরিতে ঢুকতে দেখেছে। সে তখন তার সিনিয়রের সঙ্গে কথা বলছিল। কথা শেষ করে লাইব্রেরিতে ঢুকে ইকি উকি দিয়ে পিয়াকে দেখতে পেয়ে ওর টেবিলের সামনে এসে দাঁড়ালো। হিমেল সিএসসিতে 6th সেমিস্টারে পড়ছে। আগের সেমিস্টারে পিয়ার সঙ্গে সে কোর্স করেছে, তখন দুজন এই গ্রুপে পড়েছিল। সেই থেকে পিয়ার সঙ্গে হিমেলের চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে। পিয়ার কোনো সাবজেক্টের বিষয়ে কিছু প্রয়োজন পড়লে হিমেল জোগাড় করে দেয়। পিয়া কাজে এতটাই মগ্ন ছিল যে হিমেল এসে কখন তার মুখোমুখি চেয়ারে বসেছে সে খেয়ালই করেনি। হঠাৎই ল্যাপটপ থেকে চোখ সরিয়ে হিমেলকে দেখে বলল, আপনি কখন এসেছেন? হিমেল ঘড়ি দেখে বলল, 7 মিনিট আগে। 7 মিনিট ধরে বসে আছেন? সরি, আমি লক্ষ্য করিনি। তাই তো দেখলাম, এক মনে ল্যাপটপের দিকে তাকিয়েছিলে। ভালো স্টুডেন্ট হলে যা হয় আর কি। তা কি করছিলে? বৃহস্পতিবারে প্রেজেন্টেশন আছে, আমার পার্টটা রেডি করছি। আপনার এখন ক্লাস নেই? না। লাইব্রেরিতে কেন এসেছেন? স্টাডি করতে? আমি কি লাইব্রেরিতে আসতে পারি না? তা বলিনি, আমি তো নিয়মিত লাইব্রেরিতে আসি। আপনাকে কখনো লাইব্রেরিতে দেখিনি, তাই জিজ্ঞেস করলাম। তোমার পাশের চেয়ারটায় বসবো? পিয়া চেয়ার থেকে ব্যাগটা তুলে নিয়ে টেবিলে রাখলো। হিমেল পিয়ার পাশে বসে বলল, ওই পাশ থেকে জোরে জোরে কথা বলতে হচ্ছিল। ওই টেবিল থেকে আমার দিকে বারবার তাকাচ্ছিল। তাকাবেই তো, লাইব্রেরি তো গল্প করার জায়গা না। দেখছেন না সবাই যার যার নিজের কাজে মগ্ন হয়ে আছে। সরি, আমি তো তাহলে তোমাকে ডিস্টার্ব করলাম। আমাকে বিরক্ত করেননি, আমার অফ ছিল তাই সময়টা কাজে লাগাচ্ছি। পিয়া, একটা কথা বলবো? বলেন। হিমেল ব্যাগ থেকে ডিএসএলআর ক্যামেরা বের করে টেবিলের ওপর রাখলো। ক্যামেরার দিকে তাকিয়ে পিয়া জিজ্ঞেস করলো, আপনার ফটোগ্রাফি ক্লাবের খবর কি? খবর ভালো। এই সেমিস্টার শেষ হলে আমাদের টিম নেপালে যাচ্ছে। আমিও যাব। আপনার বাবা না অনেক রাগ করেন আপনার ফটোগ্রাফি করা নিয়ে? আঙ্কেল আপনাকে নেপাল যাওয়ার পারমিশন দেবেন? আম্মু বাবাকে ম্যানেজ করে ফেলবে। আমি আম্মুকে খুব করে পটাচ্ছি। আম্মু বলেছে গ্রেড পয়েন্ট আগের চেয়ে বেশি তুলতে পারলে বাবার পারমিশনের ব্যবস্থা হয়ে যাবে। আগের চেয়ে ভালো করতে পারবেন? আপনাকে তো সারাক্ষণ গলায় ক্যামেরা ঝুলিয়ে দৌড়াদৌড়ি করতে দেখি। দেখি কি হয়। রেজাল্ট যাই হোক, আম্মুকে ধরে ঠিকই পারমিশন আদায় করেই নিব। পিয়া, একটা জিনিস দেখবা? কি জিনিস? রাগ করতে পারবা না কিন্তু, প্রমিস করো। রাগ করবো কেন? কি আশ্চর্য! হিমেল ক্যামেরা স্লাইড অন করে ক্যামেরাটা পিয়ার দিকে ঘুরিয়ে বলল, এই যে এই ছবিগুলো দেখো। একটার পর একটা ছবি সরছে আর পিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। ক্যাম্পাসের বসন্ত উৎসবে পিয়া ফুল দিয়ে সেজেছিল। পুরো শাড়িতে ফুলের মোটিভ করা, গয়নাতেও ছিল তাজা গোলাপ আর রজনীগন্ধার উপস্থিতি। সেদিন হিমেল ওর অনেক ছবি তুলেছে। এত ছবি কখন তুলল পিয়া তো খুনাক্ষরেও টের পায়নি। এছাড়াও কাছ থেকে দূর থেকে বিভিন্ন অ্যাঙ্গেলের অসংখ্য ছবি তোলা হয়েছে। কোনো ছবিতে সে মনোযোগ দিয়ে কিছু পড়ছে, কোনো ছবিতে পিয়া ডায়াসে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিচ্ছে, কোনোটায় আবার কাসুন্দিতে কোনো কিছু খাওয়ার ছবি। হিমেল তাকে এভাবে ফলো করেছে। ছবি দেখতে দেখতে পিয়া একবার হিমেলের দিকে তাকালো। ছেলেটা হাসি মুখে তাকিয়েছে ঠিকই, কিন্তু দৃষ্টিতে সংশয়ের ভাব স্পষ্ট। পিয়া বাকি ছবিগুলো দেখা শেষ করে ক্যামেরা ফেরত দিয়ে বলল, এত ছবি আপনি কখন তুলেছেন? গত 5 মাস ধরে এগুলো তুলেছি। তোমাকে না জানিয়ে ছবি তুলতে বহুত ঝামেলা হয়েছে। না জানিয়ে ছবি তোলার কি দরকার ছিল? ছবি তোলারই কি দরকার ছিল? তুমি রাগ করেছো পিয়া? রাগ করার কথা পরে বলি, আগে আপনি বলেন, কোনো মেয়ের পারমিশন না নিয়ে তার শত শত ছবি তোলাটা আপনার কি ঠিক হয়েছে? তুমি তো কোনো মেয়ে না, তুমি তো পিয়া। আমি প্রিয়া, তাই আমার পারমিশন না নিলেও চলবে। পিয়া, তুমি যদি মাইন্ড করে থাকো তাহলে আমি সত্যি সরি। ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। ওই ক্রেডিট তো দাও।
আমার এতগুলো ছবি আপনি কেন তুলেছেন? আমি নিজেও জানি না, তোমাকে দেখে, তোমার নানা ভঙ্গিমা দেখে আহ, ছবি তুলতে ইচ্ছা করলো, তাই তুললাম। এইসব ছোটখাটো ইচ্ছা তো অপূর্ণ রাখা উচিত না, তাই না? তুমি কি বলো? এটা এক ধরনের ক্রাইম, আপনি কি সেটা জানেন? পিয়া, একটা কথা বলবো, তারপর তুমি ডিসাইড করো এটা ক্রাইম নাকি ক্রাইম না। বলেন। এখানে হাজার হাজার মেয়ে পড়ছে, কিন্তু আমার শুধু তোমার ছবি তুলতে ইচ্ছা করে। তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? পিয়া কিছুক্ষণ বুড়ো কুচকে তাকিয়ে রইল, তারপর বলল, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি চাই আপনি এভাবে আর আমার ছবি তুলবেন না। আপনার ক্যামেরার ছবিগুলো ডিলিট করে দেন। তুমি রাগ করলে অবশ্যই ডিলিট করে দেব, তবে ডিলিট করার আগে নিজের মনের কথাটা বলতে চাই। পিয়ার অস্থির লাগছে। লাইব্রেরিতে এসেছে একটু নিরিবিলিতে নিজের কাজ শেষ করার জন্য, অথচ ছেলেটা এসে 40 মিনিট সময় নষ্ট করে দিল। হিমেল বলল, পিয়া, আমি কি একটা আনসার পেতে পারি না? কিসের আনসার? আমি একটা কথা বলেছি, আমার শুধু তোমার ছবি তুলতে ভালো লাগে। মানে তোমাকে ভালো লাগে বলেই তোমার ছবি তুলতে ভালো লাগে। আমি মনে হয় তোমাকে লাইক করতে শুরু করেছি। হিমেল ভাই, আমার এই পেপারটা আজকে শেষ করতে হবে। আমি আপনার সঙ্গে পরে কথা বলি। ও ঠিক আছে, আমার ফ্রেন্ড ফোন করছে, আমি তাহলে যাই এখন। তুমি পড়ো, আমি রাতে তোমাকে ফোন দিব। পিয়ার উত্তরের অপেক্ষা না করে হিমেল লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। দিতি মন খারাপ করে বলল, তুমি কি কাজটা ঠিক করেছো? জীবনে তো সব সময় বুঝে বুঝে পা ফেলেছি, কখনো যেন ভুল না হয় তাই সাবধানে চাল দিয়েছি। কিন্তু ফলাফল কি হয়েছে? যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেছি। তাই এবার একটু রিস্ক নিয়েই নিচ্ছি। বয়স তো আর কম হলো না, 40 ছুঁই ছুঁই করছে। এখন যদি রিস্ক না নিই আর কখন নেব? তুমি আমাকে নিষেধ করো না দিদি, সংসারে খরচ বাড়ছে কিন্তু ইনকাম তো বাড়ে না। 9টা-5টার অফিস করে জীবনে ভালো কিছু করা অসম্ভব। আমি অন্যদের মতো চাটুকারিতা বা 2 নাম্বারই করতে পারবো না। সৎ পথে চলে কিভাবে ইনকাম বাড়ানো যায় আমি জানি না। ইমন, তুমি আরেকবার ভেবে দেখো প্লিজ। জমি বিক্রি করে বিদেশে যাওয়ার ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না। আম্মা শুনলে ভীষণ রাগ করবেন। তাছাড়া ওখানে যাওয়ার পর যদি সুবিধা করতে না পারো, তখন আমছালা সবই যাবে। এখানে যাই হোক, চাকরি একটা ফিক্সড বেতন আছে। আল্লাহ না করুক যদি তোমাকে ফিরে আসতে হয়, তখন চাকরিটা ফেরত পাবে না। তার উপর ফ্যামিলির লোকজনের কথা শুনতে হবে। সেসব সহ্য করতে পারবে তো? ফ্যামিলিকে আমাকে কথা শোনাবে। আমার ভাগের জমি বিক্রি করে আমি যা খুশি করব তাতে কার কি? আমার কেন জানি মনটা মানছে না। বিদেশের জীবন এত সহজ না ইমন। দূর থেকে দেখে যত সুন্দর আর মসৃণ মনে হয়, ততটাও মসৃণ না ওই জীবন। বাদল ভাই 3 বছর চেষ্টা করে শেষ পর্যন্ত ফিরে এসেছে। তোমার বাদল ভাই কোনো কাজের লোক না? ওনার কথা আমাকে বলো না। বাদল ভাই যদি কাজের লোক না হয়, তুমি তো আরো বেশি অকাজের লোক। তুমি আমাকে অকাজের লোক বললে, খোঁটা দিলে আমাকে। শোনো ইমন, তুমি মনে করো না তুমি বিদেশে গিয়েই অফিসের এসি রুমে বসে কাজ শুরু করে দেবে। ওসব দেশে আমাদের সার্টিফিকেটের কোনো দাম নেই, মনে আছে তো? আহারে দিদি, তুমি সব কিছু এত নেগেটিভভাবে কেন যে দেখো, এটা আমি একদমই বুঝি না। আমি মানসিকভাবে ডিসাইড করে ফেলেছি বাইরে আমি যাবই। আমার বন্ধুরা আমাকে শেল্টার দিবে, চাকরির ব্যবস্থা করে দিবে। শাকিল, তরুণ, পপলু ওরা সবাই আমাকে জোর করছে যাওয়ার জন্য। তুমি এভাবে বাধা দিও না তো, ভালো কাজে এতে এত বাধা দিতে নেই। দিদি রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমার দায়িত্ব আমি পালন করলাম, পরে যেন বলো না। দিদি, তুমি আগে কেন আমাকে আটকালে না? এমন কথা আমি কখনোই বলবো না। সময় এলে দেখা যাবে।
আসমা পারভিনের রুমের দরজা বেশিরভাগ সময় ভেজানো অবস্থায় থাকে। হুট করে তার রুমে কেউ ঢুকতে পারে না। দরজাটায় মৃদু টোকা দিয়ে অপেক্ষা করতে হয়। আসমা পারমিশন দিলেই তবে ভেতরে ঢোকা যাবে। ইমন আসমার দরজায় 2 বার টোকা দিল। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ইমন আবারও টোকা দিয়ে বলল, আম্মা ঘুমাচ্ছ নাকি? রুমের ভেতর থেকে আওয়াজ এলো, ঘুমাই নাই, ভেতরে আসো। ইমন রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো আসমার বিছানায় ছড়ানো ছিটানো অনেকগুলো ছবির অ্যালবাম। আসমা বসে ছবি দেখছেন আর চোখ মুছছেন। ইমন তার মার পেছনে গিয়ে দাঁড়িয়ে দেখলো সব পুরনো দিনের ছবি, তাদের ছোটবেলার নানা মুহূর্তের ছবি। কোনো ছবিতে ইমনের আব্বা কলিমুদ্দিন খান, কোনো ছবিতে দাদা দাদি নানা নানির সঙ্গে তারা 5 ভাই বোন আছে। ইমন অ্যালবামের উপর হাত বুলিয়ে বলল, কাঁদো কেন আম্মা? সবাই কি সারা জীবন বেঁচে থাকে? আসমা অ্যালবাম সরিয়ে রেখে বললেন, বসো। ইমন আসমার মুখোমুখি বসে বলল, আম্মা একটা কথা বলতে চাই। বলতে চাও বলো, কে তোমার আটকাইছে? আর আগে আমার প্রশ্নের উত্তর দাও, চাকরিটা ছাড়লা কেন? আলাদিনের চেরাক পাইছো? সেটা নিয়েই কথা বলতে এসেছি। বলো শুনি। আম্মা অনেক তো চেষ্টা করলাম, কোনোভাবেই তো ভাগ্যের উন্নতি হচ্ছে না। উন্নতি হইতেছে না কেমনে বুঝলা? বছরের শুরুতেই না প্রমোশন পাইলা? প্রমোশন পেয়ে খুব একটা লাভ হয়নি। বেতন বেড়েছে 4,000 টাকা। আগে পেতাম 45,000 টাকা, এখন পাই 49,000 টাকা। চৈতি আর ঈশানের স্কুলের বেতন, স্কুল বাসের ভাড়া আর টিউটরের বেতন দিতেই তো 35,000 টাকার বেশি শেষ হয়ে যায়। বাকি টাকা দিয়ে তো মাসের দিনও চলতে পারি না। দিনার বেতনের কথা বললা না যে? দিনার বেতন দিয়া কি হয়? ওইটা সংসারের কাজে লাগে না। কাজে লেগে লাগবে না কেন? প্রথম 10 দিন পার হলে মাসের তো আরও 20 দিন বাকি থাকে নাকি? তার থেকে 10 দিন দিনার বেতন চলে যায়, শেষ 10 দিন তো আর চলেই না আম্মা। বুঝলাম, কিন্তু চাকরি ছাড়লে কি এর থেকে বেশি ইনকাম করতে পারবা? কে তোমারে টাকা দিবে? নাকি বেশি বেতনের চাকরি পাইছো? আম্মা তুমি কি আমার কথাটা শুনবে প্লিজ? চাকরিতে ইস্তফা দিয়া তুমি আমারে কি শুনাইতে চাও? আমি যে কারণে চাকরিটা ছাড়লাম সেটা বলতে চাই। বলো। আম্মা আমি দেশের বাইরে যাব। দেশের বাইরে কই যাবা? কি করতে যাবা? দেশের বাইরে গিয়ে কাজ করব। বাইরে কাজ করলে প্রচুর টাকা ইনকাম করা যায়। তোমারে আমি আরো 12-13 বছর আগে বলছিলাম নাজমার কাছে যাওগা, তখন কইছিলা বিদেশে যা কোন পাগলে, সময় থাকতে গেলা না, অসময় তোমার বিদেশ যাইতে মন চাইলো, আর এই কারণে তুমি কোনো বুঝ পরামর্শ না কইরা চাকরি ছেড়ে দিলা। চাকরি যে ছাড়লা তার এক জানে না, ভাইয়া দেশে আসুক তারপর বলবো। ঠিক আছে, ভুল তো কইরা ফেলাইছো, চাকরি তো আর ফেরত পাইবা না। আমি নাজমার লগে কথা বইলা দেখি নাজমা কিছু করতে পারে নাকি। বড় আপাকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই, আমি লন্ডন যাব না। লন্ডন যাবা না? তাইলে যে বললা বিদেশ যাবা। আম্মা বিদেশ মানে কি শুধু লন্ডন? দুনিয়ায় আরো অনেক দেশ আছে যাওয়ার মতো। তুমি অন্য কোন দেশে যাবা? লন্ডনে নাজমা আছে, তুমি গেলে সে তোমার কোনো না কোনো ব্যবস্থা করতে পারবো। আমার শোনো, পপলু আর শাকিল কানাডায় আছে, তরুণ আছে আমেরিকায়। ওরা সবাই আমাকে যেতে বলেছে। যেখানে সুবিধা করতে পারবো আমি সেখানেই যাব। আমার আমেরিকায় যাওয়ার বেশি ইচ্ছা। ওইসব দেশে গিয়ে করবা কি? ঘর ঝাড়ু দিবা নাকি বাসন মাজার কাজ নিবা? আমা ওইসব দেশে সবাই বাসন মাজতে যায় না, আরও অনেক কাজ থাকে করার মতো। আমি যাওয়ার পর ওরা আমাকে কাজ জোগাড় করে দিবে। শুনো বাবা, দুনিয়া আমিও কিছুটা দেখছি, আমিও কিছু খোঁজ খবর রাখি। রত্নার বর 15 বছর আগে গেছে, এখনো কাগজ পায় নাই, তাই দেশে আসতে পারে না। বাপ মরলো, সে বাপের মুখ দেখতে পারলো না। মাইয়ার বিয়ে হইল বাপ ছাড়া, এতিমের মতন। তুমিও কি ওই জীবন চাও? বিদেশ যদি যাইতেই হয় নিজের বোনের কাছে যাও, তোমার দুলাভাইয়ের সাথে কাজ করো। আমি নাজমারে রাতে ফোন দিমু। আম্মা আমি এজেন্সিতে কাগজপত্র জমা দিয়েছি, প্রসেস হতে ম্যাক্সিমাম 6 মাস লাগবে। তুমি না বলো না প্লিজ। ঠিক আছে, করো, নিজে যা ভালো বুঝো।
পরে গিয়া বিপদে পড়লে বইল না, আম্মা তুমি আগে কেন আটকাইলা না? এমন অবস্থা হবে না, তুমি নিশ্চিন্ত থাকো। আমার আর একটা কথা ছিল। একবারে বলো না যা বলার, কিস্তিতে বলতেছো কেন? আম্মা, আমি ভাবছিলাম কদমতলির জমি থেকে আমার ভাগেরটা বিক্রি করে দিব। ওইখানে তো আমার কখনো থাকতে যাব না। তুমি যে তোমার ভাগের জমি বেচতে চাও, তুমি কি ভাগাভাগি হইছে? সেজন্যই তোমার কাছে এসেছি। আম্মা, তুমি আমার ভাগের জমিটা আলাদা করার ব্যবস্থা করে দাও। আসমা কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন। মনে হচ্ছে কোনো হিসাব নিকাশ করছেন তিনি। ইমন বললেন, আম্মা, কিছু বলো। তোমার আর কোনো কথা বলার বাকি আছে? না, জমির বিষয়টা যদি। আমি তারেকের গত মাসেই বলছিলাম, যার যার ভাগের জমি জমা নিজের নামে লিখে নাও। সে বলল ভাগাভাগি করার কোনো দরকার নাই, যেমনি আছে তেমনিই থাক। এখন তো দেখি তারেকই ঠিক বলছে, জমির ভাগ কইরা দিলে তুমি সবার আগে জমি বিক্রি কইরা দিবা। কেন রে বাবা, বাপ দাদার জমি কি তোমারে কামড়াইতেছে? কি সব বলছো আম্মা? তুমি কেমনে চিন্তা করলা জমি বিক্রি কইরা তুমি বিদেশ যাবা আর আমি তোমারে পারমিশন দিব? আম্মা, জমি জমা তো আমাদের প্রয়োজনের সময় কাজে লাগবে বলেই রাখা হয়, তাই না? তোমার এই বেহুদা প্রয়োজন নিয়ে তুমি আমার সামনে থেকে বিদায় হও। বিদেশ যাওয়ার এত শখ হইলে নিজে পয়সা জোগাড় কইরা তারপর যাও। ইমন বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, তুমি আমার সমস্যাগুলো বুঝতে চেষ্টাই করলে না আম্মা। আসমা ছেলের কথার উত্তর না দিয়ে অ্যালবামের ছবি দেখায় মন দিলেন। তারেক যখনই দেশের বাইরে যায়, ফেরার সময় পরিবারের সবার জন্য ছোটখাটো গিফট নিয়ে আসে। পিয়া যদিও বলেছিল ওর জন্য কিছু না কিনতে, কিন্তু তারেক দিল্লি থেকে খুব সুন্দর দুটো থ্রি পিস নিয়েছে মেয়ের জন্য। রনর জন্য উডল্যান্ড থেকে জুতো নিয়েছে। আসমা বলে দিয়েছিল দিল্লি থেকে বিরিয়ানির মশলা নিতে। এয়ারপোর্টে এসে তার মনে পড়লো বিরিয়ানির মশলা কেনা হয়নি। দেশে ফেরার পর এটার জন্য আসমা বকাঝকা করবেন। তারেক জানে মশলা পাওয়া যাবে না, তবু এয়ারপোর্টে সব ঘুরে ঘুরে বিরিয়ানির মশলা খুঁজলো। অবধারিতভাবে মশলা পাওয়া গেল না, তবে কয়েক বক্স চকলেট কেনা হলো। যদিও গতকাল রাতে সুপার শপে গিয়ে অনেক চকলেট কেনা হয়েছে। তারেক এসে সিটে বসা মাত্রই অ্যানাউন্সমেন্ট শুনতে পেল, দিল্লি টু ঢাকা ফ্লাইট 2 ঘন্টা ডিলে হবে। তারেক কিছুক্ষণ মোবাইল ঘাটাঘাটি করে বিরক্ত হয়ে উঠল। নিজের ব্যবসার কাজে ফোন আর ইমেল করা ছাড়া সে মোবাইলে তেমন সময় কাটায় না। মাঝে মধ্যে ইউটিউবে টক শো দেখে। এতদিন তো ফেসবুক অ্যাকাউন্টও ছিল না। পিয়া গত মাসে জোর করে তার নামে অ্যাকাউন্ট খুলে দিয়েছে। মোবাইলটা পকেটে রেখে তারেক চারপাশে চোখ বুলিয়ে নিল। যাত্রীদের কেউ কেউ ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে বসে আছে, কেউ ডিভাইসে গেমস খেলছে, কেউ কেউ চকলেট চিপস খাচ্ছে। যারা পাশ কাটিয়ে চলে যাচ্ছেন বেশিরভাগই দ্রুত গতিতে হাঁটছেন। এদের ফ্লাইট হয়তো অ্যানাউন্স হয়ে গেছে। এক জায়গায় এসে হঠাৎ করে তারেকের দৃষ্টি স্থির হয়ে গেল। 2 রো সামনে বসা একজন নারী তারেকের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তারেক নারীটিকে চিনতে চেষ্টা করলো এবং চিনতে পেরে খুব বেশি অবাক হলো। নূপুর। কত বছর? এর মধ্যে 12 বছরেরও বেশি সময় হারিয়ে গেছে কালের স্রোতে। নূপুর হচ্ছে তারেকের বাবা চাচাতো ভাইয়ের মেয়ে। বয়সে তারেকের চেয়ে 4 বছরের ছোট নূপুর। ইমনের সঙ্গে খেলার জন্য একসময় তারেকদের বাসায় নিয়মিত আসতো। ধীরে ধীরে ওরা সবাই বড় হতে লাগলো। তারেক যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে, সেই সময় নূপুর ক্লাস 10-এ পড়ে। উচ্চতর গণিতের অঙ্ক বুঝে নিতে নূপুর বেশ কিছুদিন তারেকের কাছে পড়েছিল। সারা জীবন ধরে নূপুরকে চোখের সামনে দেখলেও সেই প্রথম তারেক নূপুরকে বিশেষভাবে লক্ষ্য করেছিল। এরপর জীবনে বহু ঘটনা ঘটে গেছে। একসময় নূপুরদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই নূপুরের সঙ্গে এভাবে এখানে দেখা হয়ে যাবে তারেক ভাবতেই পারেনি। তারেক নূপুরের কাছে যাওয়ার জন্য উঠে দাঁড়ালে নূপুর হাত দেখিয়ে তারেককে থামতে বলল। তারপর নিচে উঠে এসে তারেকের সামনে দাঁড়িয়ে বলল, কি অদ্ভুত তাই না? কোথায় এসে আমাদের দেখা হলো। এভাবে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমিও তোমাকে দেখে ভীষণ অবাক হয়েছি। বেশ অনেক বছর হয়ে গেল তোমাদেরকে দেখি না, তোমাদের কোনো খোঁজ খবর রাখি না। 8-9 বছর তো হবেই, তাই না? 8-9, আমাদের দেখা হয় না, 12 বছর পেরিয়ে গেছে। কি বলো তুমি? সময় কি দৌড়াচ্ছে নাকি? সময় একরকম দৌড়াচ্ছেই, চোখের নিমিষেই কত কিছু ঘটে গেল। চাচি ভালো আছেন তো? আছে, বয়স হলে যা হয় আর কি। আমার চাচি ভালো আছেন? আম্মা সবসময় ভালো থাকেন। আম্মা অসুস্থ থাকলেও কখনো বলবেন না তিনি খারাপ আছেন। ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকেন সব সময়। তুমি দিল্লিতে কি করছো? ব্যবসার কাজে এসেছিলাম, সাংহাই গিয়েছিলাম, সেখান থেকে দিল্লির কাজ শেষ করে এখন বাড়ি ফিরছি। তুমি এখানে কি কারণে? বেড়াতে না কোনো কাজে এসেছো?
বেড়াতে এসেছিলাম। একা? আর লোকজন কোথায়? একা না, একটা গ্রুপের সঙ্গে এসেছি, বন্ধুদের গ্রুপ। আমি মাঝপথে ফিরে যাচ্ছি। নানুর অবস্থা ভীষণ খারাপ, তাই আমাকে যেতে হচ্ছে। ওরা জয়সালমীর যোধপুর হয়ে তারপর ফিরবে। তোমার হাজবেন্ড আর বাচ্চারা কোথায়? নূপুর আবারও মিটিমিটি হাসলো, তবে এবারের হাসিতে বিষাদ মাখামাখি হয়ে আছে। তারেক বলল, কি হলো, হাসছো যে? তোমার কথা বলো। বাসায় সবাই কেমন আছে? ইমন, দিতি, দিয়া ভাবি, তোমার বাচ্চারা? পিয়া কত বড় হয়েছে? আর রণ? ইমন, দিতি ওরা সবাই ভালো আছে। ইমনের বাচ্চারাও ভালো আছে। তুমি বোধহয় চৈতিকে দেখেছো, কিন্তু ঈশানকে দেখোনি। ঈশানকে? ইমনের ছেলে। ইমনের এখন তাহলে 2 ছেলে মেয়ে, তোমার মতোই। পিয়া তো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছে। বলো কি, সেই পুচকি মেয়েটা এখন ভার্সিটিতে যাচ্ছে? আমি তো ভাবতেই পারছি না। আমি বোধহয় ওকে ক্লাস 1-এ থাকতে দেখেছিলাম। রণ তখন এই এতটুকুন। সেই এতটুকুন ছেলেটাই এখন ক্লাস 8-এ পড়ছে। আমার না কল্পনা করতেই কেমন যেন লাগছে। এরা কেউ আমার সামনে এলে আমি তো কাউকে চিনতেই পারবো না। একদিন চলে এসো বাসায়। তুমি কোথায় থাকো এখন সেটা তো জানা হলো না। কোথায় আবার? আম্বরকানা ছেড়ে দিয়েছি। আমি সিলেট তো ছাড়িনি। টুকের বাজারে থাকি এখন। মানে আম্মা, নানু ওনারা সবাই টুকের বাজারেই থাকেন। নানার বাড়িতে আম্মার জায়গাটায় বিল্ডিং করা হয়েছে। আমি তো 10 বছর দেশের বাইরে ছিলাম। মাঝে মাঝে অবশ্য বেড়াতে আসতাম। 2 বছর হলো পাকাপাকিভাবে দেশে থিতু হয়েছি। ও হ্যাঁ, তুমি যেন কোন দেশে ছিলে? জাপানে, তাই না? জাপান না, জার্মানিতে ছিলাম। দেশে চলে এলে যে? নূপুর আবারও কেমন যেন করলো। মনে হলো ওর বুক চিরে 100 বছরে জমে থাকার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তারেক নূপুরের উত্তরের অপেক্ষায় আছে। নূপুর বেশ খানিকটা সময় নীরব থেকে অবশেষে বলল, আমার কথা বলতে গেলে অনেক লম্বা কাহিনী দাঁড়িয়ে যাবে। ফ্লাইট আমাদের রেখে উড়াল দিবে। তোমার কথা বলো, তুমি ওই আগের বাসাতেই আছো? না, গার্মেন্টস অ্যাক্সেসরিজের ব্যবসাটা কয়েক বছর আগে বন্ধ করে দিয়েছি। এরপর থেকে ইলেকট্রনিক্স পার্টসের ব্যবসা করছি। আমার বন্ধু শোয়েবকে তুমি চিনতে তো? চিনি তো। শোয়েব ভাই আমাকে কত খেপাতেন, সব মনে আছে আমার। সেই শোয়েব আর আমি মিলে একসঙ্গে কাজ করছি। পরিচিত মানুষগুলোর কথা শুনে এত ভালো লাগছে। কতদিন হলো এই চেনা মুখগুলোকে দেখি না। বাসায় কবে আসবে বলো? টেকের বাজার এমন কিছু দূরের রাস্তাও না। আসবো একদিন। দিয়া ভাবি কেমন আছেন? তারেক মলিন মুখে হাসলো, কিছু বলল না। কি হলো, তখনও সবার কথা বললে, শুধু দিয়া ভাবির কথা বললে না? এখনো চুপ করে আছো? ঝগড়া চলছে নাকি দুজনের মাঝে? দিয়া নেই নূপুর, দিয়া মারা গেছে 2 বছর বেশি হয়েছে। কি বলো তুমি? হায় হায়, কিভাবে হলো? দিয়ার হার্টের সমস্যা ছিল আগে থেকেই, শরীরে নানা রকম জটিলতা লেগে থাকতো। তবে যখন দিয়া মারা গেল তার আগের 2 মাস সে একদম সুস্থ ছিল। সে যে এভাবে চলে যাবে ঘুণাক্ষরেও কেউ ভাবেনি। বুঝলে নূপুর, আমরা চিন্তা করি একরকম আর আমাদের সঙ্গে ঘটনা ঘটে অন্যরকম। এই নাও চকলেট খাও। তারেক নূপুরের দিকে ব্যাগটা এগিয়ে দিল। নূপুর ব্যাগটা থেকে 2টো চকলেট বার বের করে একটা নিজে নিল, অন্যটা তারেকের দিকে এগিয়ে দিল। তারেক বলল, তুমি খাও, আমি চকলেট খাই না। কেন, সুগার আছে নাকি? না, এখনো রোগবালাই ধরেনি, এমনিতেই খাই না। চকলেট পছন্দ করে না এমন মানুষও আছে নাকি? তুমি তো আগে অনেক চকলেট খেতে, আমার মনে আছে। নাও ধরো। তারেক চকলেট হাতে নিয়ে বলল, তোমার তো দেখি সবই মনে আছে। আমরা ভুলতে চাইলেও মন আমাদের অনেক কিছুই ভুলতে দেয় না, বিশেষ করে কষ্টের স্মৃতিগুলো জিইয়ে রাখে। তুমি দেখবে যখনই মন খারাপ হয় তখনই কষ্টের স্মৃতিগুলো বেশি করে মনে পড়ে। আমার তো সব সময় এমনই হয়। মনে হচ্ছে অনেক কষ্টের স্মৃতি জমেছে মনে। কিছু স্মৃতিতে তুমি রয়ে গেছো, ভুলে গেছো সেসব। নূপুর একদৃষ্টিতে তারেকের দিকে তাকিয়ে আছে। তারেক বলল, এভাবে তাকিয়ে আছো কেন? তোমার পরিবর্তন খুব একটা হয়নি, তেমনই আছো দেখতে। মাথার চুলগুলো ঠিকঠাক আছে। 99% ছেলেরাই এই বয়সে আসতে আসতে টাক মাথা হয়ে যায়। এদিক থেকে আমি ভাগ্যবান বলতে পারো। সৃষ্টিকর্তা আমাকে সব দিক থেকে বঞ্চিত করেননি। পছন্দের সবই তো তিনি আমার কাছ থেকে কেড়ে নিলেন ধীরে ধীরে। কথাটা বলে তারেকের আফসোস হলো।
এ কথাটা বলা উচিত হয়নি একদম। আসলে এত বছর পর নূপুরকে দেখে পুরনো স্মৃতিরা হুড়মুড়িয়ে সামনে চলে আসছে। সে আবেগপ্রবণ হয়ে পড়ছে বারবার, কিন্তু তার এখন আবেগ দেখানোর বয়স না। নির্দিষ্ট ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট শুনতে পেয়ে তারেক উঠে দাঁড়িয়ে বলল, তুমি সঙ্গে ছিলে বলে সময়টা দ্রুত কেটে গেল। আমি আরও ভাবছিলাম 2 ঘন্টা বসে বসে বোর হতে হবে। আমার ফ্লাইট অ্যানাউন্স হয়ে গেছে, এবার উঠতে হবে। নূপুর, তোমার ফোন নাম্বারটা পেতে পারি যদি তোমার কোনো সমস্যা না থাকে? নূপুর উঠে দাঁড়িয়ে বলল, তুমি তো একবারও জানতে চাইলে না আমি কোন ফ্লাইটে যাচ্ছি। ও সরি, তুমি কোনো আর জিজ্ঞেস করতে হবে না, এই একই ফ্লাইটে আমিও যাচ্ছি। প্লেনে উঠে দুজন তাদের সিট নাম্বার খুঁজতে শুরু করলো। তারেক নূপুরের সিট নাম্বার খোঁজার পর নিজের নাম্বারটা দেখে বলল, এতটা কাকতাল তো হওয়া সম্ভব না। কি হয়েছে, কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই, তোমার কোনো সমস্যা হবে কিনা বুঝতে পারছি না। আমি তোমার কথা বুঝতে পারছি না। আমার সিট নাম্বার পাশাপাশি, এটা কিভাবে হয়ে গেল? বাহ, এতটা তো আমি আশাই করিনি। ভালোই হলো, আমার তো খুব ভালো লাগছে। আরও কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। আমি কিন্তু তোমার সিটে বসলাম। কথাটা বলেই নূপুর উইন্ডো সিটে বসে পড়ল। আম্মা, আপনার জর্দা, আপনি আবারও জর্দা আনতে দিয়েছেন কেন? আমি এতবার করে বশির ভাইকে নিষেধ করলাম, তারপরও আপনি তাকে বকাঝকা করে জর্দা আনিয়েছেন। আসমা জাতি দিয়ে সুপারি কাটছিলেন। কাটা সুপারিগুলো কৌটায় ভরতে ভরতে বললেন, খাই তো একটা জিনিস, সেটার উপর তোমার চোখ। এটা আপনার খাওয়া একদম নিষেধ, আপনি বুঝেন না কেন আম্মা? আসমা জর্দার কৌটার মুখ খুলে নাকের কাছে কৌটা এনে ঘ্রাণ নিয়ে বললেন, এইটা থাকলে আমার আর কিছু লাগে না, আমি অল্পই খামো, এই একটু। তুমি কিন্তু তারেকরে বলবা না। আচ্ছা শুনো, ইমনের কি হয়েছে? ও পাগলামি শুরু করছে কেন? কিসের কথা বলছেন আম্মা? কিসের কথা আবার? সে বিদেশে যাবো বইলা লাফাইতাছে। তুমি জানো না নাকি তুমি তারে উস্কানি দিতেছ? কি বলেন আম্মা? আমি তাকে উস্কানি দেব কেন? সত্যি তো? আমি মিথ্যা বলবো কেন? আমার তো সুখে থাকতে ভূতের কিল খাওয়ার শখ হয়নি। আমি কি নিজের দেশে খারাপ আছি যে এই বয়সে বিদেশে যাওয়ার জন্য কান্নাকাটি করব? বুঝছি আমি, ওর বন্ধুগুলা ইমন রে খেপাইতাছে। ওই যে পপলু আছে না, ওইটা হইল বড় শয়তান। আম্মা শোনেন, আপনি তাকে কিছুতেই বাইরে যাওয়ার পারমিশন দেবেন না। আপনি না বললে সে আর বাড়াবাড়ি করার সাহস পাবে না। আমি না করছি, সে বাপদাদার জমি বেচতে চাইছিল। কত বড় সাহস দেখো। শোনো দিদি, তোমার টাকা পয়সার দরকার লাগলে আমার কাছ থেকে নিও। টাকা পয়সা লাগবে না আম্মা, লাগলে তো আমি আপনাকেই বলি। পোলায় আমারই হিসাব দেয়, মাসের শেষ 10 দিন নাকি তার সংসার চলে না। আরে বাবা, এক হাঁড়িতে রান্না হয়, একসাথে খাবার খাই, তাহলে শেষ 10 দিন তোমার সংসার চলে না মানে কি? আপনি তো তার অবস্থা জানেন আম্মা। আপনার ছেলের পকেটে যতক্ষণ পয়সা থাকে সে সমাজসেবায় ব্যস্ত থাকে। কারো দুঃখের কথা শুনলেই সে নিজের চিন্তা ভুলে যায়। মানুষের জন্য করবে না কেন? অবশ্যই করবে, কিন্তু আমি তো নিজের ক্ষতি করে অন্যের জন্য করব না। এটা আমি তাকে এত বছরেও বোঝাতে পারলাম না। বেশি কিছু বলিও না, কারণ খারাপ কিছু তো করছে না। আজকাল কেউ তো অন্যের জন্য করে না, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। অন্যের জন্য করব না কেন? অবশ্যই করব, কিন্তু পকেটে 2 টাকা থাকলে তুমি কি 2 টাকাই দিয়ে দিবা? ব্যাককেল পোলা একখান 8 আনা দাও, 1.5 টাকা নিজের কাছে গুছাইয়ে রাখো। সেটাই তাকে বোঝানো যায় না। দিদি, তুমি একটু শক্ত হও, ওরে এত ছাড় দিও না, এই বয়সে পাগলামি মানায় না। দিতি শাশুড়ির কথার উত্তরে কিছু বলল না। আসমা বালিশের নিচ থেকে পার্স বের করে আনলেন। পার্স থেকে 10,000 টাকা বের করে বললেন, এইটা নাও। এটা কিসের টাকা আম্মা? আগে টাকাটা হাতে নাও। দিতি টাকাগুলো নিলে আসমা বললেন, এখন ঠিকা সৈতি আর ঈশানের নামে প্রতি মাসে ব্যাংকে জমা দিবা। ওদের নামে 2টো ডিপিএস করা আছে, এটা লাগবে না। 1000 টাকার ওই 2টার কথা বলতেছো? জি আম্মা।
এই টাকায় তো এখন পোলাপান বার্গার খায়। জমা দিতে বলছি, জমা দিবা। এই টাকা আমার না, তোমাদেরই টাকা। 4 তলার পিছনের সাইডের ভাড়ার টাকা থেকে দিতেছি, টাকাটা নাও। দিতে টাকা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আসমা আবারও সুপারি কাটতে শুরু করলেন। তাদের সময় টাকা পয়সার দাম ছিল। আজকাল এমন কঠিন সময় এসেছে যে লাখ টাকা ইনকাম করেও লোকজন চোখে অন্ধকার দেখছে। কয়েক বছর পর চৈতি পিয়ার মতো ঢাকায় পড়তে গেলে তার জন্য তখন অনেক টাকা লাগবে। এখন থেকে কিছু কিছু করে না জমালে ইমন তখন বিপদে পড়ে যাবে। ছেলে মেয়েদের টেনশন আর কষ্ট দেখতে তার ভালো লাগে না। পিয়া, মিম আর মরিয়ম ক্লাস শেষ করে বের হলো। মরিয়ম বলল, প্রিয়া, আজকে আমি বাসায় যাব, কাল বিকেলে চলে আসব, তুই চল আমার সঙ্গে। পিয়া বলল, না রে, তুই যা, পরে একদিন যাব। পরে কেন? একদিনই তো থাকবো, চল না। আমার যেতে ইচ্ছে করলেও যাওয়া সম্ভব না। দাদি শুনলে ভীষণ রাগ করবেন। দাদিকে না বললেই তো হয়। তুই যদি না জানাস তো দাদি জানবেন কিভাবে? না রে মারিয়ম, দাদির সঙ্গে আমি কখনো মিথ্যা বলি না। দাদি সবার সাথে যুদ্ধ করে আমাকে এখানে পড়তে পাঠিয়েছেন। আমি চলে আসার আগের দিন দাদি আমার হাত ধরে বলেছিলেন আমি যেন ওনার মাথা হেট না করি। মিম বলল, একদিন মরিয়মের বাসায় থাকলেই তোর দাদির মাথা হেট হয়ে যাবে। আজব তো। পিয়া বলল, তুই বুঝিসনি বিষয়টা। মারিয়মের বাসায় থাকাটা সমস্যা না, সমস্যা হচ্ছে দাদির কাছে মিথ্যা কথা বলাটা। মিথ্যা না বললেই হয়। এখনই ফোন করে দাদির পারমিশন নিয়ে নে, তাহলেই তো ঝামেলা শেষ। আমার দাদি কারো বাসায় রাতে থাকাটা পছন্দ করেন না। আমি জোর করলে হয়তো দাদি রাজি হতেও পারেন, কিন্তু আমি তো দাদিকে চিনি, মনে মনে ভীষণ অভিমান করবেন। মিম বলল, তোর কি মনে হয় না তোর দাদি তোর জীবনে একটু বেশি খবরদারি করে ফেলে? একদম না, আমাদের পুরো ফ্যামিলি আমার দাদি কেন্দ্রিক। আমার দাদা যখন বেঁচে ছিলেন তখনও দেখেছি দাদি সব বিষয়ে ডিসিশন নিচ্ছেন। আমার বাবা, চাচু, ফুপিরা, এমনকি আমার আম্মাও কিন্তু দাদির সব কথা শুনতো। এমন না যে বিরক্ত হয়ে দাদির কথা শুনছে। দাদির চরিত্রটাই এমন যে তাকে ঘিরেই আমাদের সব কিছু হয়। দাদি ওনার আদরে ভালোবাসায় আমাদের সবাইকে জড়িয়ে রাখেন। আমি তাই চাইলেও দাদিকে মিথ্যে বলতে পারবো না, কষ্ট দিতে পারবো না। মরিয়ম বলল, থাক, দাদিকে না জানিয়ে যাওয়ার দরকার নেই, কিন্তু আমাদেরকে তোদের বাসায় কবে নিবি? নাকি ওখানেও দাদির আপত্তি আছে? না না না, তোরা আমাদের বাসায় গেলেই বুঝবি দাদি কেমন মানুষ। এই সেমিস্টার শেষ হলে চল আমার সঙ্গে। মিম বলল, কেউ যাক বা না যাক, আমি কিন্তু যাচ্ছি। হিমেল এসে দাঁড়িয়ে কথা ছন্দপতন ঘটালো। হিমেল বলল, পিয়া, তোমার সঙ্গে একটু কথা ছিল। পিয়া উত্তর দেওয়ার আগে মরিয়ম বলল, প্রিয়া, আমরা কাশুন্দিতে গেলাম, তুই কথা শেষ করে আয়। মিম আর মরিয়ম চলে গেলে হিমেল বলল, কি ব্যাপার, তুমি আমাকে অ্যাভয়েড করছো নাকি? না তো, অ্যাভয়েড করব কেন? 4 দিন আগে মেসেজ পাঠালাম, সিনই করলে না। কই, আগে তো তুমি। আমি কয়েকদিন অনলাইন থেকে দূরে আছি। মিথ্যা কথা। আমি যখনই চেক করেছি তখনই দেখেছি তুমি অ্যাক্টিভ আছো, অথবা কিছুক্ষণ আগে অ্যাক্টিভ ছিলে। কি মেসেজ পাঠিয়েছিলেন? এখন তো আমি সামনে আছি, বলেন। পিয়া, আমি যা বলার ওই দিন লাইব্রেরিতে তোমাকে সরাসরি বলেছি। তারপরও যদি তুমি না বোঝো তাহলে ভেঙে চড়েই বলি, আমি তোমাকে লাভ করি। পিয়ার ভীষণ বিরক্ত লাগলো কথাটা শুনে। লাভ করি কথাটা শুনলেই ওর কেন যেন মেজাজ খারাপ হয়ে যায়। যদিও ওদের সময়ের সব বাচ্চাই ভালোবাসার বহিঃপ্রকাশটা এভাবে ঘটায়, কিন্তু এই কথাটার মধ্যে পিয়া কোনো আবেগ খুঁজে পায় না। পিয়ার মাঝে মাঝে মনে হয় ও কি তাহলে ওর জেনারেশনের থেকে একটু বেশি পিছিয়ে আছে। কি হলো পিয়া, কিছু বলো। হিমেলের কথায় পিয়া ওর চোখে চোখ রেখে বলল, হিমেল ভাই, আপনি আমাকে পছন্দ করেন শুনে ভালো লাগলো। আমিও আপনাকে অনেক পছন্দ করি, কিন্তু আমি কখনোই আপনাকে অন্য কোনো চোখে দেখিনি। কখনো দেখোনি তাতে কি হয়েছে? এখন দেখো, আগে তো আর তুমি জানতে না আমি তোমাকে লাভ করি। আপনি এই লাভ করি কথাটা বলবেন না প্লিজ। আমি কি কিছু ভুল বললাম পিয়া? হিমেল ভাই, একজনের আরেকজনকে ভালো লাগতেই পারে। আপনার হয়তো আমাকে ভালো লেগেছে, কিন্তু আমার তো আপনাকে ওই হিসেবে ভালো নাও লাগতে পারে, তাই না? তুমি কি অন্য কাউকে লাভ করো? কি অসহ্য।
পিয়ার ভুরু কোচকানো দেখে হিমেল বলল, সরি, তোমার কি কোনো রিলেশন আছে? আমি যতদূর জানি তোমার কোনো রিলেশন নেই। থাকলে তো এতদিনে আমি জানতামই। আমার রিলেশন থাকলে আপনি কিভাবে জানবেন? বাহ, তাহলে আমি ছেলেটাকে দেখতাম না? একটা বারো তো কোনো ছেলেকে তোমার সঙ্গে দেখলাম না আমি। কারোর সঙ্গে রিলেশন না থাকলেই কি আপনার সঙ্গে রিলেশন করতে হবে? আমার মধ্যে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। তাহলে প্রেম জিনিসটা আমার ঠিক পছন্দ না। আমি এসব উটকো ঝামেলায় নিজেকে জড়াতে চাই না। উটকো ঝামেলা? আমি এখন যাব, ওরা ক্যান্টিনে আমার জন্য অপেক্ষা করছে। কিছু তো বলে যাও পিয়া, এভাবে মুখের উপর না বলে দিও না। হিমেল ভাই, প্লিজ আমাকে জোর করবেন না। আপনার ভালো লাগাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আচ্ছা আচ্ছা, এখনই কিছু বলতে হবে না। তুমি একটু ভালো করে চিন্তা করো, আমরা 2 দিন পর কথা বলবো। আমি তো আপনাকে বললামই। প্লিজ পিয়া, প্লিজ এভাবে আমার মন ভেঙে দিও না। ওরা অপেক্ষা করছে, তুমি যাও। আমি পরশুদিন বিকালে তোমাকে ফোন করব। আসি এখন। পিয়ার উত্তরের অপেক্ষা না করে হিমেল চলে গেল। ইমন, তোমার সমস্যা কি বলো তো? এই বয়সে এসে তুমি কি পাগলামি শুরু করে দিলে? আজকে হঠাৎ বিদেশ যাওয়ার কথা কেন আসছে? বড় ভাইয়ের কথা শুনে ইমন বলল, আমার আর এই দেশের থাকার মনই নাই। অনেক তো চেষ্টা করলাম, এবার একবার বাইরে গিয়ে ভাগ্যটা পরীক্ষা করতে চাই। আমি তোমাকে অনেকবার বলেছি আসো 2 ভাই একসঙ্গে কাজ করি। আমি বুঝি না আমার সঙ্গে কাজ করতে তোমার সমস্যা কোথায়? তোমার সঙ্গে কাজ করতে কোনো সমস্যা নেই, কিন্তু এত ঘুষ এত চাঁদা দিয়ে ব্যবস্থা করতে আমি রাজি না ভাইয়া। যেখানকার যেমন নিয়ম, ব্যবসা করতে হলে তোমাকে অন্য নিয়ম মেনেই ব্যবসা করতে হবে। আমি এই নিয়ম মানতে চাই না, মানব না। তাহলে তুমি ব্যবসা করবে কিভাবে? ঠিক আছে, তোমার ব্যবসা করার দরকার নেই, তুমি যেমন চাকরি করছো তেমনই করতে থাকো। চাকরিতে আর পোষায় না। আমি জানি আম্মা তোমার কানে এই কথা দিয়েছে, তুমি আমাকে নিষেধ করো না ভাইয়া। আমি আমার নিজের মতো করে একবার রিস্ক নিতে চাই, যা হবে দেখা যাবে। ইমন শোনো, তুমি এখন যা হবে দেখা যাবে, ওই সিচুয়েশনে নাই। ওই বয়স অনেক আগে পেছনে ফেলে এসেছো। ভাইয়া আমি সিদ্ধান্ত নিয়েছি, টাকার জন্য তোমাদের কারোকে বিরক্ত করব না। আম্মা জমি বিক্রি করতে দেবেন না, সেটা তো বুঝেই গেছি। আমি টাকার ব্যবস্থা করে নেব। ইমন, আমি তোমাকে আবারও বলছি, যদি তুমি বিদেশ যাও এটা তোমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত হবে। চৈতি এখন থেকে বলে যাচ্ছে সে এইচএসসির পর পিয়ার মতো নর্থ সাউথ পড়তে যাবে। দিতে দিচ্ছে ঈশানকেও লেভেল শেষ করে বাইরে পড়তে পাঠাবে। এসবের খরচ তো তোমার অজানা না। এগুলোর জন্য এখন থেকে টাকা না জমালে সময় মতো বিপদে পড়তে হবে। এত আগের চিন্তা এখন করে লাভ আছে? এখনও যদি চিন্তা না করি, এরপর হা হুতাশ করা ছাড়া আর কিছুই করা থাকবে না। অন্য কথা বলো ভাইয়া, বিদেশ যাওয়া নিয়ে আলোচনা করতে ভালো লাগে না। তারেক বুঝলো ইমনের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। ওর বন্ধুরা ওকে এমনভাবে স্বপ্ন দেখিয়েছে যাতে ইমনের মনে হচ্ছে বিদেশ যেতে না পারলে ওর জীবন বৃথা হয়ে যাবে। তারেক আপাতত বিষয়টা চাপা দিতে প্রসঙ্গ পাল্টালো। ওহ জানো, আসার সময় দিল্লি এয়ারপোর্টে নূপুরের সঙ্গে দেখা হয়েছে। নূপুর? একটা টিমের সঙ্গে ট্যুরে বেরিয়েছিল, বললো ওর নানি অসুস্থ, তাই মাঝপথে ওকে ফিরে আসতে হয়েছে। নূপুরের সঙ্গে কথা হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে তো, একসঙ্গেই তো এসেছি। এমনকি আশ্চর্যজনকভাবে আমাদের সিটও পাশাপাশি পড়েছিল। ওরা তো এখন দেশেই থাকে। জানি। নূপুর দেশে থাকে, তুমি জানো? কই, কোনোদিন তো বললে না। বললে তুমি কি করতে? গিয়ে দেখা করতে, নাকি নূপুরের বাসায় গিয়ে আসতে? ইমন, তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি ভাইয়া? নূপুরের কথা বলে এভাবে রিয়েক্ট করলে কেন? কারণ আমি চাই না আবার নতুন করে কোনো জটিলতা শুরু হোক। নতুন করে জটিলতা কেন শুরু হবে? সবাই যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, সবাই যার যার সংসার নিয়ে নিজের মতো করে সুখী আছে। 20 বছর আগের সময় আর আজকের সময়ের মধ্যে আকাশ পাতাল ফারাক। আকাশ পাতাল ফারাক থাকলেই ভালো, ফারাক মিটলেই বরং বিপদ। দেখো, তুমি আবার নূপুরের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করে দিও না। তারেক একদৃষ্টিতে ইমনের দিকে তাকিয়ে আছে। ইমন বলল, তাকিয়ে আছো কেন? ফোন নাম্বার আদান প্রদান হয়ে গেছে নাকি তোমাদের? দেখো ভাইয়া, তোমাদের দুইজনের ভালোর জন্যই বলছি, যে তিক্ততা দিয়ে এই সম্পর্ক শেষ হয়েছিল ওটা ওখানেই থাকতে দাও। ভাইয়া, এই অবহেলায় আবার তাহারে
কেন ডেকে আনো? কে হায় হৃদয় জুড়ে বেদনা জাগাতে ভালোবাসে? ইমন, তুমি কিরে ভাই? আমি শুধু বললাম নূপুরের সঙ্গে দেখা হয়েছিল। তুমি ঘটনা কোত্থেকে কোথায় নিয়ে গেলে? বড় হও, বড় হও। আর কতদিন ছোট থাকবে? আমি বড় হয়েছি ভাইয়া। নূপুরের কথা বলার সময় তোমার চোখ মুখে আলোক ঝিলিক খেলছিল। নূপুর তোমার মনের মধ্যে রয়ে গেছে কোথাও না কোথাও। তারেক উঠে দাঁড়িয়ে বলল, তোমাকে যা বললাম কথাটা মাথায় রেখো। সম্ভব হলে তোমার বসের সঙ্গে কথা বলে দেখো, যদি চাকরিটা ফেরত পাওয়া যায়। ইমন মনে মনে হাসলো। সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখন কারো কোনো কথাই তাকে ফেরাতে পারবে না। শুধু টাকাটা জোগাড় হয়ে যাক, তারপর তাকে ঠেকায় কে? মাসখানেক পেরিয়ে গেছে। নূপুরের কাছ থেকে ফোন নাম্বার নিলেও তারেক নূপুরকে ফোন করেনি। ইমনের সঙ্গে নূপুরকে নিয়ে কথা বলার পর তার মনে হয়েছে তাই তো নতুন করে যোগাযোগ করার কি দরকার। যদিও এই পরিণত বয়সে কারোরই আর ভুল করার কথা না, তবুও নতুন করে যোগাযোগ হলে পুরনো অনেক স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠবে। ভালো মন্দ কত স্মৃতি তো জমে আছে স্মৃতির অ্যালবামে। নূপুর যখন এসএসসি পাশ করলো, তারেক তখন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়ছে। নূপুর প্রায় তারেকের কাছ থেকে পড়া বুঝে নিত। ভর্তি পরীক্ষার জন্য সে তারেকের কাছে নানা রকম খোঁজ খবর নেয়। তারেকদের বাড়িতে নূপুরের অবাধ বিচরণ। সে যখন তখন চলে আসে, যতক্ষণ খুশি থাকে। কিন্তু ইদানিং তারেক লক্ষ্য করছে নূপুর যেন ওর রুমে একটু বেশি বেশি আসছে, বেশিক্ষণ থাকছে। অবশ্য তারেকের ছোট দুই বোন সুরমা আর আমিনা ওই সময় রুমে থাকে। ওরা তিনজন তারেকের রুমে লুডো খেলে, গল্পের বই পড়ে, আড্ডা দেয়। এমনই একদিন তারেক ভার্সিটি থেকে ফিরে নিজের রুমে ঢুকে দেখে নূপুর ওর পড়ার টেবিলে বসে কাগজে আঁকুবুকি করছে। তারেক নূপুরকে একা দেখে বলল, তুমি একা বসে আছো কেন? আমিনা, সুরমা ওরা কই? ওদের কলেজের প্রোগ্রাম আছে, ওদের ফিরতে সন্ধ্যা হবে। তুমি একা বসে আছো কেন? আমার রুমে যাও, আমার সঙ্গে গল্প করতে পারতে। নূপুর তারেকের দিকে সরাসরি তাকিয়ে বলেছিল, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমাকে একটা কথা বলবো। নূপুরের বলার ভঙ্গিতে এমন একটা উত্তেজনা কাজ করছিল, তারেক অবাক হয়ে জিজ্ঞেস করেছিল,